ভূগোল তোমাদের অনেকেরই টেনশনের একটা সাবজেক্ট, সেটা হোক মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক। এই বিষয়টাতে অনেকেই অনেক নাম্বার ক্যারি করে, কিন্তু খাতাটা তুমি কিভাবে সাজাবে, ভূগোল কিভাবে লিখলে তুমি নাম্বারটা অনেক বেশি ক্যারি করতে পারবে, তার জন্য ভূগোলের অভিজ্ঞ শিক্ষক এবং আমাদের এই এলাকায় স্বনামধন্য এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমরা আজকে অত্যন্ত ফরচুনেট আমাদের মাঝে পেয়েছি ভূগোলের শিক্ষক সন্দীপ দত্ত মহাশয়কে। তিনি তোমাদেরকে বলবে পুরো বিষয়টা, জিওগ্রাফি কিভাবে লিখতে হবে। মাধ্যমিকের ক্যান্ডিডেট এবং উচ্চ মাধ্যমিকের ভাই বোন তোমরা প্রত্যেকেই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম বেদবাক্যের মতন। এই প্রত্যেকটা কথা স্যারে যদি মানতে পারো, তাহলে ভূগোলের নাম্বার তোমাদের তুলতে কোনো অসুবিধে হবে না। স্যার, তাহলে আপনার উপরে পুরো ক্লাসটা। একদম প্রথমেই সবাইকে স্বাগত জানাচ্ছি স্বনামধন্য ইংরেজি শিক্ষক মিঠুনবাবুর ইংরেজির ক্লাসরুমে। মানে আমিও খুব ফরচুনেট যে উনি আমাকে ডেকেছেন, এখানে একটা সুযোগ হলো তোমাদের সামনে কথা বলার, সেজন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি প্রথমেই যেই ব্যাপারে আমি চলে যাচ্ছি একদম মূল বিষয়ে, সেটা হচ্ছে কিভাবে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে আমরা খাতা সাজাবো। অর্থাৎ ভূগোল এমন একটা বিষয়, তোমরা জানো ভূগোলের সাথে চিত্র বা ছবি ডায়াগ্রামের একটা খুবই আন্তঃসম্পর্ক রয়েছে, ইন্টারকানেকশন রয়েছে। ফলে ভূগোলের ক্ষেত্রে একদিকে যেমন আমাদের লেখাও খুব গুরুত্বপূর্ণ, লিখতে হয় খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে হয়, একই সাথে আমাদের কিন্তু ছবিও আঁকতে হয়। এবং বিগত দিনে আমরা দেখেছি, আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরাও খুব ভালো পড়াশোনা করতাম, কিন্তু 100% নাম্বার খুব কম ছেলে মেয়ে পেতো বা পেতোই না। আমাদের সময়কার কথা বলছি, আজ থেকে বহু বছর আগে, 18-19 বছর আগের কথা বলছি। যাই হোক, আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি ভূগোলে প্রত্যেক ছাত্রছাত্রী যারা আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেক বছর তারা কিন্তু অনেক ছাত্রছাত্রী 100-100 পাচ্ছে। সুতরাং 100-100 পেতে গেলে যেমন তোমাদের টেক্সট বুক নির্ভরতা বাড়াতে হবে, একই সাথে কিভাবে লিখবে, কিভাবে লিখলে পরীক্ষক আদতে অন্তত মানসিকভাবে খুশি হবেন তোমার প্রতি, মানে তোমার খাতার প্রতি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই ব্যাপারেই আমি কিছু কিছু কথা কিন্তু বলতে চলেছি। আমি একদম প্রথমে আমি খাতার মার্জিনের ব্যাপারটা একটু বলে দিই। খাতাটা যদি এরকম হয়, খেয়াল করবে, এরকম যদি খাতাটা হয়, তাহলে ওপরের দিকে একটু আমরা বেশি ছাড়বো, একটু বেশি বেশি ছাড়বো। এদিকে যেহেতু আমাদের লিখতে হয়, দাগ নাম্বার লিখতে হয়, এখানেও একটু বেশি ছাড়বো, কম ছাড়বো এদিকে এবং কম ছাড়বো এদিকে। অর্থাৎ এটাকে আমি পেন্সিল দিয়ে আগে মার্ক করে নিতে পারি, বা কোনো পেনের সাহায্যে আমি এই জায়গাটাকে আলাদা করে, যখন আমাদের খাতা প্রথমে দেবে, খাতা কিছুক্ষণ আগে দেবে, তারপরে প্রশ্ন দেবে, তারপরে লেখা শুরু হবে। তোমরা নিশ্চয়ই জানো, খাতা আমি কিছুক্ষণ আগে পাবো, তাহলে খাতা পাওয়ার পরেই এই লাইনিংটা আগে করে নেবো সম্পূর্ণ খাতায়, নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন যেখানে যেখানে লেখার, সেখানে লেখার পরে কিন্তু আমরা খাতার এই লাইনিংটা করবো। ঠিক আছে, দেখে নিলে কোথায় বেশি কম রাখতে হবে, এরপরে আমরা লেখা শুরু করব। ধরো আজকে মূলত আমি ভূগোল ব্যাপার নিয়ে আলোচনা করব। ধরো ভূগোল পরীক্ষা এটা করলে, করার পরে প্রথম যে পেজটা আমরা পাচ্ছি, একেবারে প্রথম পেজটা, সেই পেজে মানে অ্যাবাউট জিওগ্রাফি বা ভূগোল কাকে বলে, ভূগোল কি, এই ব্যাপারে কোনো বিখ্যাত যে ভৌগোলিক, প্রাচীন যারা ভৌগোলিক আছে বা আধুনিক ভৌগোলিকদের কোনো ডেফিনেশন হতে পারে, কোনো কথা হতে পারে, সেটা তোমরা একটু খাতার একদম মানে পরীক্ষার শুরুতেই লিখে নাও। কখন লিখে নেবে? কোশ্চেন পত্র বা প্রশ্নপত্র পাবার আগে। অর্থাৎ প্রথম পেজে লিখে নাও যে ভূগোল, ভূগোল কি বলে কোনো একজন বিখ্যাত ভৌগোলিকের কথা তোমরা এখানে অ্যাটাচ করতে পারো। যেমন টলেমির কোনো উক্তি তোমরা এখানে দিতে পারো ভূগোল সম্পর্কে, ভূগোল কাকে বলে, বা রিচার্ড হার্টসনের কথা তোমরা এখানে বলতে পারো, এরাটোস্থেনিসের কোনো কথা বলতে পারো, হেকাটিয়াসের কথা কোনো কথা বলতে পারো। সুতরাং যে কোনো একজন ভৌগোলিকের 4 থেকে 5 লাইনের একটা কথা লিখে নাও যে ভূগোলটা আসলে কি, তারপরে পেন দিয়ে বা স্কেচ পেন দিয়ে জায়গাটাকে একটা কভারিং করে দাও, এইভাবে কভারিং করে দাও, ব্যাস। অর্থাৎ পরীক্ষক যখন তোমার ভূগোল খাতা প্রথমেই দেখতে শুরু করবে, সে কোনো প্রশ্নের উত্তর পাওয়ার আগে প্রথমেই কিন্তু পাবে এটা, যে ভূগোল কি বা কাকে বলে। যদিও এবার কিছু চেঞ্জেস হয়েছে আমি জানি, যেমন এমসিকিউ এসিকিউ খাতার মধ্যে উত্তর লিখতে হবে, তোমরা সবাই জানো, এবং সেখানে খুব কম কম জায়গা সেখানে প্রোভাইড করা আছে, দেওয়া আছে। সেক্ষেত্রে যদি এই জায়গাটা না থাকে, অর্থাৎ কোনো ফাঁকাই নেই, একদম শুরুতেই যদি এমসিকিউ এসিকিউ থাকে, তবে তো আর লেখার জায়গা পাবে না, তারপরে দিতে পারো।
এমসিকিউ এসিকিউর পরে। আর যদি এমসিকিউ এসিকিউর আগে জায়গা থাকে অবশ্যই এই কথাটা লিখবে ভূগোল কি, অর্থাৎ ভূগোল কাকে বলে। অর্থাৎ যে স্যার খাতা দেখবেন উনি প্রথমেই দেখবেন যে তোমরা ভূগোলের ছাত্র, ভূগোলের কোনো একটা বিশেষ কোটেশন ব্যবহার করবে। এরপরে আমি যে ব্যাপারে চলে যাচ্ছি, মানে যখন আমরা লিখি, যখন একটা প্যারার থেকে আরেকটা প্যারা লিখি, আমি কয়েকটা জিনিস বলি। ধরো পয়েন্ট করলে, পয়েন্টটা ধরো কিছু একটা পয়েন্ট করলে এটাকে এইভাবে নাও। এটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে কোনো পরীক্ষার জন্য তোমরা দেখতে পারো বা নিচু ক্লাসের জন্য করতে পারো। এটাকে পয়েন্টটাকে একটা বক্সের মধ্যে রাখো, কোলন ড্যাশ দাও, এখান থেকে লেখা শুরু করো। অর্থাৎ এই পয়েন্ট এবং লেখার মধ্যে গ্যাপ থাকবে। মানে ব্যাপারটা এরকম হয়, ধরো আমি বলছি যে আমি স্কুল যাব, আমি স্কুল যাব, দেখো মাঝখানে মাঝখানে গ্যাপ আছে, মানে ওয়ার্ডের মধ্যেও গ্যাপটা ঠিক রাখার চেষ্টা করবে যতদূর সম্ভব। জানি পরীক্ষার সময় তাড়াহুড়ো তো হয় না, এবং প্রত্যেকটা লাইনের মাঝে গ্যাপ হবে। এখানে যখন একটা লাইন লিখছো তার গ্যাপটাও ঠিক রাখার চেষ্টা করবে। এটা পরীক্ষকদের খাতা দেখার জন্য খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এবং তারা খুবই সন্তুষ্ট হয়। কারণ আমরা জানি বর্তমানে একজন স্কুল শিক্ষককে প্রচুর খাতা একসাথে দেখতে হয়, খাতা দেখার চাপও অনেক বেশি, সময় অত্যন্ত কম থাকে। ফলে খুব কম সময়ের মধ্যে খাতা চেক করতে গেলে তারা সবসময় এমন খাতাই পছন্দ করবে যেগুলো দেখতে খুব তাদের সুবিধা হয়। সুতরাং এমনভাবে লিখতে হবে যাতে তাদের দৃষ্টিনন্দন হয়, পরীক্ষকদের দৃষ্টিতে ভালো লাগে, এভাবে আমাদের কিন্তু লিখতে হবে। সুতরাং প্যারা চেঞ্জ করলেও একটা প্যারার থেকে আরেকটা প্যারা নির্দিষ্ট গ্যাপ করে তারপরে কিন্তু তোমরা প্যারা চেঞ্জ করবে। আবার দেখো ভূগোল এমন একটি বিষয়, আমি একটু আগে বলছিলাম, এখানে চিত্রের একটা ব্যাপক পরিমাণে একটা সুযোগ আছে, ছবি দেওয়ার, ডায়াগ্রাম দেওয়ার। চেষ্টা করবে যেখানে যেখানে সম্ভাব্য ছবি দেওয়া যাবে সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ছবি আঁকতে হবে। বিশেষ করে যে জায়গাগুলোতে কোনো ভূমিরূপ থাকবে বা অন্য কোনো বিষয় থাকবে, ভেজিটেশনের কথা থাকবে, সেই জায়গাগুলোতে আমাদের ছবি আঁকতে হবে, এটা বলে দিচ্ছি আমি। কিন্তু কিছু কিছু জায়গায় ছবি আঁকা যায় না, আমরা দেখেছি অনেক সময় আমরা কিছু কিছু ক্ষেত্রে ছবি আঁকার সুযোগ কম থাকে, তাহলে সেখানে কি করবে? ধরো একটা প্রশ্ন আমি উদাহরণ দিচ্ছি, এবার উচ্চ মাধ্যমিকে আছে যে জীববৈচিত্র্যের ধ্বংসের কারণ। আমরা জানি জীববৈচিত্র্যের ধ্বংসের নানা কারণ আছে, কিছু কারণ আছে প্রাকৃতিক কারণ, কিছু আছে কারণ আছে মানবিক কারণ, মানুষের কারণে জীববৈচিত্র্য ধ্বংস হয়, এটা আমরা জানি। সুতরাং ধরে নাও আমি একটা লেখচিত্রের কথা বলছি, কিরকম হবে লেখচিত্রটা? ধরো এখানে দুটো অক্ষ থাকছে, এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ধরো এখানে আমি একটা কারণ দিলাম বনসংহার, অর্থাৎ গাছপালা কাটা, যদি আমি কেটে ফেলি তাহলে কি হবে। আর আমি এখানে দিয়ে দিলাম, ধরো এই অক্ষে আমি এইভাবে লিখবো, জিনিসটা এইভাবে হবে, মানে এইভাবে হবে। আমি ধরো এখানে লিখলাম যে জীববৈচিত্র্য উপর প্রভাব, আমি লিখতে পারি জীববৈচিত্র্যের উপর প্রভাব। তাহলে কিরকম প্রভাব পড়বে? যদি আমি গাছপালা কেটে ফেলি, অরণ্য ধ্বংস করি, তাহলে জীববৈচিত্র্যের উপর নিশ্চয়ই কোনো ভালো প্রভাব পড়বে না, পজিটিভ প্রভাব পড়বে না, নেগেটিভ প্রভাব পড়বে। কেমন হবে? নেগেটিভ প্রভাব পড়লে লাইনটা আমি এরকম এঁকে দেবো, এবং এরকম আঁকার পরে এখানে আমি লিখে দেবো নেগেটিভ এফেক্ট। নেগেটিভ এফেক্ট, এই কথা লিখে দেবো। অর্থাৎ নেগেটিভ এফেক্ট পড়লো কিসের ফলে? বন সংহারের ফলে, অরণ্য সংহারের ফলে জীববৈচিত্র্যর পরিমাণ কিন্তু কমে যাবে, সার্টেনলি, একদম নিশ্চিতভাবে কমে যাবে। তখন কিন্তু আমরা এটা বলবো আমি নেগেটিভ এফেক্ট। অর্থাৎ এখানে কিন্তু ছবি দেওয়ার জায়গা নেই, শুধুমাত্র লেখচিত্রের মাধ্যমে আমার উত্তরের সপক্ষে আমি একটা ছোট্ট লজিক বা যুক্তি খাড়া করলাম, গেল। আর একটা কথা আমি প্রথমেই বলি, যখন আমরা লিখবো, অনেকের হাতের লেখা তো একটু খারাপ হয়, আমরা দেখেছি, একটু বোঝা যায় না বা কিছু, প্রত্যেকের হাতের লেখা তো খুব সুন্দর হয় না। এবার সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যাদের হাতের লেখা সুন্দর তারা যেমন লিখছো, যেই কথাগুলো বললাম নির্দিষ্ট জায়গায় ছেড়ে ছেড়ে তেমন লিখবে। যাদের হাতের লেখা ততটাও হয়তো ভালো নয় ধরে নিলাম, বা খারাপও নয়, মোটামুটি ধরো বোঝা যায়, তারা চেষ্টা করবে খাতা পরিষ্কার রাখতে, কোনো রকম কাটাকাটি খাতায় করবে না। যদি কাটতে হয় এক লাইনে কাটবে, কোনো জিনিসকে কাটতে হলে এক লাইনে কাটতে হবে। অনেকে এভাবে কাটে, ওইভাবে কাটলে হবে না। এভাবে নাম্বারের মানে পরীক্ষক যারা থাকেন তারা অসন্তুষ্ট হয়। আরেকটা জিনিস আমি বলবো, ভূগোলের চিত্রের যেহেতু একটা বহুল ব্যবহার আছে, এক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তোমরা কালার পেন্সিল ব্যবহার করো। অর্থাৎ যখন আমি ছবি আঁকবো, ধরে নাও আমি এরকম একটা ছবি আঁকলাম, এই যে জায়গাগুলো, এই যে পোর্শনগুলো, ধরে নাও এই পোর্শনগুলো তোমরা বাদামি কালার করে দাও, ব্রাউন ভূমিরূপের কালার। ধরো এখান দিয়ে কোনো নদী তুমি দেখাতে চাচ্ছ, এই নদীটাকে তুমি নীল অথবা আকাশি কালারের পেন দিয়ে নদীটাকে তুমি দেখাও। অর্থাৎ আমি বলবো শুধুমাত্র কালার পেন্সিল নয়, ভূগোল পরীক্ষায় যখন তোমরা দিতে যাবে, মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, তোমরা বিভিন্ন কালারের স্কেচ পেন নিয়ে যেতে পারো, বা স্টিক কোম্পানির কিছু পেন আছে,
মাল্টি কালারের পেন হয়, বিভিন্ন কালারের পেন হয়, সেগুলো তোমরা নিয়ে যেতে পারো। আমি কেন বলছি, আমি একটা ছোট্ট করে বলি। আমরা অনেক ক্ষেত্রেই ভাবি মনে হয় সবুজ কালি পরীক্ষায় ব্যবহার করা যাবে না, মনে হয় রেড কালার অনেক জায়গায় ব্যবহার করা যাবে না। আমি একটা ছোট্ট কথা বলি, জীবনবিজ্ঞান পরীক্ষাতেও যদি কেউ নিউক্লিয়াস দেখাতে চায় তাকে অনেক সময় লাল কালি ইউজ করতে হয়, মানে লাল রঙের তুমি স্কেচ পেন বা কালার তুমি করতে পারো। আবার দেখা যাচ্ছে সবুজ রঙের কালার। আমি যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো, যারা ভিডিওটা দেখছো, তোমরা জানো হিমপ্রাচীর বলে একটা প্রশ্ন এবার ইম্পর্টেন্ট আছে। তা হিমপ্রাচীরে আমরা দেখি দুটো ভিন্ন ধরনের স্রোত পরস্পরের পাশ দিয়ে বয়ে যায়। একটি হচ্ছে উপসাগরীয় স্রোত, একটি হচ্ছে লাব্রাডর স্রোত। লাব্রাডর স্রোতের যে কালার সেটা সবুজ, আর উপসাগরীয় স্রোতের কালার হচ্ছে নীল। তাহলে এই দুটো স্রোতকে তো আমরা ছবি এঁকে দেখাতে পারবো না। স্রোতের তো আর আমরা তো আলোকচিত্রী নই যে আমরা ছবি এঁকে বলে দেবো। আমরা সেটাকে বোঝানোর চেষ্টা করতে পারি কিভাবে, দুটো তীর চিহ্নের সাহায্যে। একটা তীর চিহ্ন দিয়ে দেবো নীল কালারের, তার অপোজিটে একটা তীর চিহ্ন দিয়ে দেবো সবুজ কালারের। সুতরাং প্রয়োজন অনুসারে, জায়গা অনুসারে আমরা কিন্তু এই বিভিন্ন কালারের পেনগুলো আমরা কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে। এবং আমি আরেকটা জিনিসও বলে দিচ্ছি, খাতা আরো কালারফুল হবে। কারণ আমরা যখন ইউনিভার্সিটি বা কলেজ স্তরে পড়েছি, স্যার ম্যাডামরা একটা কথা বলতেন যে জিওগ্রাফি অ্যান্সার শিট উইল বি কালারফুল বা শুড বি কালারফুল। তারা সবসময় বলতো যে খাতা কালারফুল করবে, সুন্দর করে সাজাবে, গোছাবে খাতাগুলো, ঠিক আছে। তো সুতরাং এই যে পয়েন্টগুলো পড়েছো, এই পয়েন্টের উপরও হালকা করে পেন্সিল কালার দিয়ে চলে আসতে পারো যদি লাস্টের সময় থাকে। যদি সময় না থাকে নো ম্যাটার। আর অবশ্যই দুটো কালি ইউজ করবে, অর্থাৎ নীল কালি দিয়ে লিখবে, কালো কালি দিয়ে পয়েন্ট করবে, অথবা কালো কালি দিয়ে লিখবে, নীল কালি দিয়ে পয়েন্ট করবে। দুটো কালি আমাদের ব্যবহার করতে। অনেকে একটাই কালি ইউজ করে, আমি পরামর্শ দেবো দুটো কালি ইউজ করতে। এবং বিভিন্ন কালারের পেন দিয়ে তো আমি ব্যবহার করতে বলেছি। এবং চেষ্টা করবে পেন্সিলের পরিবর্তে পেন দিয়ে ছবি আঁকতে। অনেকেই ভাবছো হয়তো সবাই তো পেন্সিল দিয়ে। ব্যাপারটা হচ্ছে, যখন আমরা ক্লাস 4 পর্যন্ত পড়তাম, আমরা বেশিরভাগই কি ইউজ করতাম, আমরা সবাই জানি পেন্সিল ইউজ করতাম। কারণ আমরা ভুল করতাম ওই টাইমটাই বেশি, ফলে আমাদের রাবার দিয়ে, ইরেজার দিয়ে সেগুলো বারবার মুছে ঠিক করতে হতো। কিন্তু যখনই আমরা আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠে গেলাম, 5, 6-এ উঠে গেলাম, তখন কিন্তু পেন্সিলের ব্যবহার আপনিই কমে গেছিল, মনে করে দেখো। অর্থাৎ যত আমরা বড় হচ্ছি, ধীরে ধীরে আমাদের কিন্তু ভুলের মাত্রাটা ধীরে ধীরে কমছে পড়াশোনার ক্ষেত্রে। ফলে আমরা চেষ্টা করব ছবিটা পেন দিয়ে আঁকতে। পেন্সিল দিয়ে আঁকলে অনেক সময় ছবি অস্পষ্ট হয়ে যায়, আবছা হয়ে যায়। পেন দিয়ে ছবি আঁকলে জিনিসটা খুব ভালো হবে, এটা আমার পরামর্শ থাকছে। এবং ছবিগুলো অনেকেরই প্রশ্ন থাকে যে খাতার আমি কোন দিকে ছবি আঁকবো। যদি লজিক দিয়ে আমি বলি, তবে বরাবর খাতার বাম দিকে ছবি আঁকবে, বাম দিকে ছবি আঁকবে। কেন বলছি বাম দিকে ছবি আঁকার কথা, এর পিছনে লজিক কি? প্রথম কথা হচ্ছে, যারা খাতা দেখবে বেশিরভাগই থাকবে রাইট হ্যান্ডার, ডান হাত দিয়ে তারা খাতা দেখবে। যে খাতাই দেখুক ডান হাত দিয়ে দেখবে, ফলে খাতার উপর এরকম হাতটা চলে যায়। ফলে ছবি যদি তোমার ডান হাতে থাকে, ওই ছবি কিন্তু হাতের তলায় চাপা পড়ে যাবে, ঠিক আছে। কিন্তু ছবি লেখাগুলো পড়বে, ফলে তোমার লেখা ডান দিকে আছে। ছবি যদি তুমি বাম দিকে করো, তাহলে ও লেখা পড়ার জন্য ডান হাত তুলতে হবে। ফলে একদিকে তোমার লেখাটাও পরীক্ষক যে থাকছে পড়ছে, তোমার ছবিটাও কিন্তু সে দেখতে পাচ্ছে যদি বাম দিকে করো। এবার যার যার ইচ্ছা, অনেকে বাম দিক ডান দিক মিলিয়ে মিশিয়ে করে, সবার লাস্টে ছবি আঁকে। কিন্তু আমি একটা ছোট্ট লজিক আমার মনে হয়েছে, আমি দীর্ঘদিন খাতা দেখেছি, ফলে আমার মনে হয়েছে, তাই আমি তুলে ধরলাম তোমাদের মাঝে। এবার বাদবাকি তোমরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করে করবে। যখন কোনো কথা আমরা পয়েন্ট, ধরো বিশেষ বিশেষ কথা আমরা জানি, আমাদের বলে দেওয়া হয় একটু হাইলাইট করতে বা নিচে আন্ডারলাইন করতে। তোমরা জানো এই আন্ডারলাইনটা তোমরা দুভাবে করতে পারো। কিছু হাইলাইটার পেন ইউজ করতে পারো, বা স্কেচ পেন দিয়ে তোমরা নিচে মার্কিং করতে পারো। বা যদি না থাকে তুমি সাধারণ পেন দিয়ে, মানে যে কালি দিয়ে লিখছো তার ঠিক অন্য কালি দিয়ে নিচে কিন্তু আন্ডারলাইন করার আমাদের সুযোগ আছে। আর একটা জিনিস আমি বলবো, খাতা সাজাতে গেলে আমাদের কিছু কিছু বুলেট মার্ক ব্যবহার করতে হবে। হোয়াট ইজ বুলেট মার্ক? প্রথম কথা আমরা দেখি, ধরো আমরা লিখলাম কোনো কিছুর বৈশিষ্ট্য, 4টে বৈশিষ্ট্য হবে। ধরো 4টে বৈশিষ্ট্য, আমরা 1, 2, 3 এইভাবেও আমরা লিখতে পারি। অনেক ক্ষেত্রে বুলেট মার্ক আমি একটু বলে দিই, এই ব্যাপারটা এরকম আর কিছুই না। একটা গোল করে এরকম করে দিলে, করে কিছু একটা লিখে দিলে বুলেট মার্ক। একটা এরকম চিহ্ন করলে, আর একটা চিহ্ন করলে, এরকম একটা করে কিছু লিখে দিলে, ঠিক আছে। বা ধরো তুমি নীল কালি দিয়ে লিখছো, লিখতে লিখতে হঠাৎ করে কোনো ভৌগোলিকের কোটেশন তুমি দেবে, বা ধরো তুমি অন্য কোনো কিছু লিখবে, বা প্রসঙ্গ থেকে অন্য একটু বাইরের কিছু লিখবো আমরা, সেক্ষেত্রে আমরা কালি চেঞ্জ করতে পারি। অর্থাৎ কালি চেঞ্জ করা এটাও কিন্তু একটা বুলেট মার্কের পর্যায়ে পড়ছে। এই বুলেট মার্কগুলো তোমরা ব্যবহার করবে, ঠিক আছে। আমরা অনেক সময় মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে দেখেছি, মানে আমি দেখেছি বলছি, জাস্ট আমি তোমাদের এটা মানে অবশ্য করতে বলছি তা নয়। একটা শর্ট কোশ্চেন সে লিখছে নীল কালি দিয়ে, পরের শর্ট কোশ্চেনটা সে লিখছে আবার কিন্তু কালো কালি দিয়ে, এরকমও কিন্তু আমি দেখেছি। যাই হোক, এবার আমি বুলেট মার্কের কথাটা বলবো। আর একটা জিনিস আমি খুবই গুরুত্ব দিয়ে বলবো, সেটা হচ্ছে দীর্ঘ লেখা যাবে না। অনেকে প্রচুর লেখার চেষ্টা করে,
মাধ্যমিকে উল্লেখ করে দেবে, উচ্চ মাধ্যমিকে উল্লেখ করে দেবে যে 3টি 2টি 5টি ভূমিরূপ লেখো বা এতটা লেখো, অর্থাৎ আমাদের উত্তর হবে নাতি দীর্ঘ, দীর্ঘ হবে না। আমাদের উত্তরের মধ্যে চেষ্টা করতে হবে প্রচুর পরিমাণে তথ্য দেওয়া, প্রচুর পরিমাণে তথ্য ব্যবহার করা এবং অবশ্যই চিত্রের ব্যবহার করা। আরেকটা পরামর্শ দেব, অনেকে আউট নলেজ অনেকের খুব বেশি, যারা ছাত্রছাত্রী যারা ভিডিও দেখছে অনেকে আছে অনেক কিছু জানে, রিসেন্ট বা ইস্যু নিয়ে সমসাময়িক ব্যাপার নিয়ে তারা পড়াশুনো করে। ধরে নাও জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্য নিয়ে ধরো পেপারে তুমি পড়েছো যে নতুন কোনো একটা জীব আবিষ্কার হয়েছে বা আগে এই জীবটা ভারত থেকে বিলুপ্ত হয়ে গেছিল, আবার দেখা যাচ্ছে কোনো একটা অভয়ারণ্যে বা কোনো একটা জায়গায়। সেই তথ্যটা যদি তুমি তোমার কোনো লেখায় যুক্ত করতে চাও, তবে সেই কোথা থেকে তুমি পাচ্ছ সেই উৎসটা বা তথ্যসূত্রটা যদি খাতায় দিতে পারো, দ্যাট উইল বি ভেরি ভেরি বেটার। অর্থাৎ আধুনিক তথ্য, সর্বাধুনিক তথ্য তুমি তোমার লেখার মধ্যে যোগ করো, পরীক্ষকদের অবশ্যই এটা দৃষ্টি আকর্ষণ কিন্তু হবে, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়। এছাড়া আমি কিছু বলবো, অনেকের প্রশ্ন থাকে যে পাঠ্য বই বেশি গুরুত্ব দিয়ে পড়বো নাকি কোনো পরীক্ষার আগে যেমন বিভিন্ন সাজেশন বই বেরোয় সেই বইগুলোর উপরে গুরুত্ব দেব, কি করব? এমসিকিউ এসিকিউ যেগুলো থাকে এগুলোর জন্য আমরা কি করব? সুতরাং এই ব্যাপারে আমি তোমাদের বলবো টেক্সট বুক ভালো করে পড়তে হবে, যে কোনো একটা ভালো টেক্সট বুক তোমরা ভালো করে পড়ো। এবং এমসিকিউ এসিকিউর জন্য আমি একটা জিনিস তোমাদের বলি, বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসছে, আমাদের সালের প্রশ্ন রিসার্চ করা আছে বেশ কিছু, আমরা দেখেছি হয়তো সম্পূর্ণ রিপিট না হলেও, রিপিট হচ্ছে না, অনেক ক্ষেত্রে আলাদা আলাদা কোশ্চেন দিচ্ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবে। ধরো উচ্চ মাধ্যমিকে একটি এমসিকিউ আসছে, জল নির্গম প্রণালী একটি চ্যাপ্টার তোমরা জানো, সেখানে বলা হচ্ছে মালভূমির ঢালে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে সেটা কোন প্রকার, বলে 4টা অপশন দিচ্ছে। ধরো কোনো সালে এই প্রশ্নটা এসছে, পরের সালে এটা আসছে না, কি আসছে, এক নত গঠনযুক্ত অঞ্চলে কোন জল নির্গম প্রণালী দেখা যায়, বা গম্বুজাকৃতি অঞ্চলে কোন জল নির্গম প্রণালী দেখা দেয়। তার মানে ব্যাপারটা কি, জল নির্গম প্রণালী থেকে শর্ট কোশ্চেন আসছে, এটা শিওর। সুতরাং আমি সিস্টেমটা বুঝে নিলাম, বুঝে নিয়ে প্যারালালি বা রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো যদি আমি মনোযোগ দিয়ে পড়ি, তাহলে কিন্তু এমসিকিউ এবং এসএকিউ 100% কিন্তু তোমরা নিজেরাই কমন পাবে, কিচ্ছু করতে হবে না। সালের প্রশ্নগুলো ভালো করে দেখো এবং রিলেটেড প্রশ্নগুলো প্র্যাকটিস করো। সালের প্রশ্ন প্রথম কথা রিপিট হয়, আমরা দেখেছি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখেছি, মাধ্যমিকের ক্ষেত্রে দেখেছি সালের প্রশ্ন রিপিট হয়। এবং সেই সাথে সাথে যদি সব তো রিপিট হবে না, বুঝতেই পারছো, তার রিলেটেড প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা দেখে যাবে। এবং একই সাথে আমি বলবো যে কিছু টেস্ট পেপার তোমরা দেখতে পারো, WBHA, WBTA এবং ABTA, এই টেস্ট পেপারগুলো একটু সলভ করে যাও, এমসিকিউ এসিকিউর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমি একেবারে শেষে চলে আসছি, খাতা সাজানোর একদম শেষে একটি জিনিস না দিলেই নয়, সেটা হচ্ছে গ্রন্থপঞ্জি। অর্থাৎ তুমি যে উত্তরপত্রটা লিখলে, তৈরি করলে, সেই উত্তরপত্র তৈরি করতে তুমি কোন কোন বইয়ের সাহায্য নিয়েছো, কোন কোন বই পড়েছো, এটা পরীক্ষার একেবারে শেষে তোমরা কিন্তু দিতে ভুলো না। অর্থাৎ মিনিমাম 3 থেকে 4টে বই, রাইটারের নাম, এটা কিন্তু তোমরা একেবারে শেষে দিয়ে আসবে। তাহলে যে পরীক্ষক খাতাটা দেখবে সে কিন্তু তোমার উপর আরেকবার সন্তুষ্ট হবে, এটুকু আমি বলতে পারি। এবং খাতাটা দৃষ্টিনন্দন হবে, দেখতে ভালো লাগবে যে এই কষ্ট করে উত্তরগুলো লিখেছে, তাহলে এই বই পড়েছে, এর জানার আগ্রহ আছে, এরকম একটা কিন্তু সিনারিও তৈরি হবে বলে আমার আশা। তোমরা গ্রন্থপঞ্জিটা লিখে আসবে যে কোন কোন বই পড়ে তোমরা এই উত্তরপত্র কিন্তু তৈরি করেছো।